বিপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বিশ্ব রাজনীতির যে জটিল বিষয়গুলো আছে সেগুলো বোঝা কিন্তু খুবই জরুরি, তাই না? তো চলুন আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই কাজটাই করব। একদম গোড়া থেকে শুরু করে প্রত্যেকটা ধারণাকে সহজ করে একটা সুস্পষ্ট কাঠামোর মধ্যে ফেলে বোঝার চেষ্টা করব। এতে করে আপনাদের পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু অনেকটাই গুছিয়ে আসবে। দেখুন, আন্তর্জাতিক সম্পর্ক বুঝতে গেলে সবার আগের পরিভাষা বা টার্মিনোলজিগুলো ঠিকঠাক জানা দরকার। তারিক রামাদানের একটা খুব চমৎকার কথা আছে। উনি বলেছেন, রাজনৈতিক বিভ্রান্তি শুরু হয় পরিভাষার বিভ্রান্তি দিয়ে। কথাটা কিন্তু একদম সত্যি। মানে শব্দের অর্থ যদি পরিষ্কার না থাকে, তাহলে পুরো বিষয়টা কেমন যেন ধোঁয়াটে মনে হবে। তো সেই জন্যই চলুন আমরা একেবারে গোড়া থেকে শুরু করি। আচ্ছা, তাহলে আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে রাজনীতির কিছু একদম কোর শব্দভাণ্ডার নিয়ে কথা বলবো। এরপর আমরা বিশ্ব ব্যবস্থার একটা ম্যাপ আঁকার চেষ্টা করব। তারপর দেখব দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি, ক্ষমতা বনাম সহযোগিতা। এরপরে আসবে আঞ্চলিকতাবাদের যুক্তি এবং সবশেষে আমরা একটা উত্তরাধুনিক সমালোচনা দিয়ে আলোচনা শেষ করব। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। এখানে আমরা বিশ্ব রাজনীতি বুঝতে যে শব্দগুলো বারবার ঘুরে ফিরে আসবে সেগুলোর সঠিক অর্থ জেনে নেব। বলতে পারেন আলোচনার একটা শক্ত ভিত্তি আমরা এখানেই তৈরি করে নেব। আন্তর্জাতিক সম্পর্কের পুরো খেলার মাঠের মূল খেলোয়াড়ই কিন্তু হলো রাষ্ট্র বা স্টেট। এখন প্রশ্ন হলো, একটা রাষ্ট্র হতে গেলে ঠিক কি লাগে? দেখুন, এর জন্য 4টি জিনিস থাকতেই হবে। একটা নির্দিষ্ট ভূখণ্ড, সেই ভূখণ্ডে বসবাসকারী একটা জনগোষ্ঠী, তাদের পরিচালনার জন্য একটা সরকার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো সার্বভৌমত্ব। মানে নিজের দেশের ভেতরের এবং বাইরের সব বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমরা কিন্তু কথা বলার সময় প্রায়ই রাষ্ট্র আর দেশ এই দুটো শব্দকে গুলিয়ে ফেলি, তাই না? কিন্তু এদের মধ্যে একটা মজার এবং খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। দেশ বা কান্ট্রি হলো আসলে একটা ভৌগোলিক এলাকা, মানে যেটা আমরা ম্যাপে দেখি। যেমন বাংলাদেশের ভূখণ্ডটা হলো দেশ, আর রাষ্ট্র বা স্টেট হলো একটা রাজনৈতিক ধারণা। মানে ওই দেশটাকে যে সিস্টেমটা চালায়, তার সরকার, আইন, প্রশাসন, এই পুরো অ্যাবস্ট্র্যাক্ট কাঠামোটা হলো রাষ্ট্র। আচ্ছা, বিশ্ব রাজনীতিতে ক্ষমতা বা পাওয়ার বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু শুধু মিলিটারি শক্তি বা অস্ত্রশস্ত্র দিয়ে মাপা হয় না। ক্ষমতা মানে হলো সোজা কথায় অন্যকে প্রভাবিত করে নিজের ইচ্ছেমতো কাজ করিয়ে নেওয়ার সামর্থ্য। এই ক্ষমতা আবার দুই রকমের হতে পারে। একটা হলো হার্ড পাওয়ার, মানে জোর করে সামরিক বা অর্থনৈতিক চাপ দিয়ে কিছু করতে বাধ্য করা। আর একটা হলো সফট পাওয়ার, যেটা আরও ইন্টারেস্টিং। এখানে জোর খাটানো হয় না, বরং নিজের সংস্কৃতি, আদর্শ বা নীতির আকর্ষণ দিয়ে অন্যকে প্রভাবিত করা হয়। যেমন ধরুন, আমেরিকার হলিউড সিনেমা বা তাদের গণতান্ত্রিক ব্যবস্থার যে একটা গ্লোবাল আবেদন আছে, এটা কিন্তু সফট পাওয়ারের দারুণ উদাহরণ। এবার চলুন ক্ষমতা বা পাওয়ারের সাথে কর্তৃত্ব বা অথরিটির পার্থক্যটা একটু পরিষ্কার করে নিই। দুটো কিন্তু এক জিনিস না। দেখুন, ক্ষমতা যে কারো থাকতে পারে, কিন্তু কর্তৃত্ব হলো সেই ক্ষমতা যেটাকে সবাই বৈধ বা লিগ্যাল বলে মেনে নেয়। যেমন একজন ট্রাফিক পুলিশের ফাইন করার যে ক্ষমতা, সেটা আইন থেকে এসেছে, তাই এটা হলো কর্তৃত্ব। অন্যদিকে একজন ছিনতাইকারী যখন বন্দুক দেখিয়ে কিছু কেড়ে নেয়, সেটাও এক ধরনের ক্ষমতা, কিন্তু সেটার কোনো আইনি ভিত্তি নেই, তাই সেটা কর্তৃত্ব নয়। আমরা একটু আগে সার্বভৌমত্বের কথা বলছিলাম, তাই না? এই সার্বভৌমত্ব বা সভরেন্টি কিন্তু আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থার একেবারে মূল ভিত্তি। এর মূল কথাটাই হলো, একটা রাষ্ট্র তার নিজের সীমানার মধ্যে সর্বেসর্বা। কোনো বাইরের শক্তি তার ঘরের ব্যাপারে, মানে অভ্যন্তরীণ বিষয়, নাক গলাতে পারবে না। এই ধারণাটা কিন্তু হুট করে আসেনি। ১৬৪৮ সালে ইউরোপে একটা শান্তি চুক্তি হয়েছিল, যেটাকে বলা হয় পিস অফ ওয়েস্টফেলিয়া। সেখান থেকে এই সার্বভৌম রাষ্ট্রের ধারণাটা প্রতিষ্ঠিত হয়, যা আজও বিশ্ব রাজনীতির চালিকা শক্তি। তো আমাদের হাতে এখন বেসিক কিছু টার্ম চলে এসেছে: রাষ্ট্র, ক্ষমতা, সার্বভৌমত্ব। এবার চলুন এই টুলসগুলো ব্যবহার করে দেখি যে বিশ্ব মঞ্চে এই রাষ্ট্রগুলোকে কিভাবে ভাগ করা হয় আর তারা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ বা ইন্টারঅ্যাক্ট করে। একটা সময় ছিল, বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সময়। তখন বিশ্বকে বোঝার জন্য খুব সহজ একটা মডেল ব্যবহার করা হতো, 3 ওয়ার্ল্ড মডেল। প্রথম বিশ্ব বা ফার্স্ট ওয়ার্ল্ডে ছিল আমেরিকা আর তার পুঁজিবাদী মিত্রদেশগুলো,
দ্বিতীয় বিশ্ব বা সেকেন্ড ওয়ার্ল্ডে ছিল সোভিয়েত ইউনিয়ন আর তার সমাজতান্ত্রিক জোট, আর এই দুই দলের বাইরে যারা ছিল মানে উন্নয়নশীল বা জোট নিরপেক্ষ দেশগুলো, তাদের বলা হতো তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড। যদিও সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই মডেলটা এখন আর আগের মতো খাটে না, কিন্তু ভূ-রাজনৈতিক বিভিন্ন আলোচনায় এখনও কিন্তু এই শব্দগুলো প্রায়ই শোনা যায়। এখন এই যে রাষ্ট্রগুলো, এরা একে অপরের সাথে নানাভাবে সম্পর্ক তৈরি করে। যখন শুধু দুটো দেশের মধ্যে কোনো আলোচনা বা চুক্তি হয়, সেটাকে আমরা বলি দ্বিপাক্ষিক বা বাইল্যাটারাল। যেমন ধরুন বাংলাদেশ আর ভারতের মধ্যে বাণিজ্য আলোচনা। যখন তিনটা দেশ জড়িত থাকে, সেটা হয় ত্রিপাক্ষিক বা ট্রাইল্যাটারাল। আর যখন অনেকগুলো দেশ একসাথে মিলে কোনো কাজ করে, যেমনটা জাতিসংঘে হয়, তখন সেটাকে বলা হয় বহুপাক্ষিক বা মাল্টিল্যাটারাল সম্পর্ক। বেশ, আমরা দেখলাম রাষ্ট্রগুলো কিভাবে সম্পর্ক তৈরি করে, কিন্তু আসল প্রশ্নটা হলো তারা কেন এমন আচরণ করে, কেন কখনো যুদ্ধ করে, আবার কেনই বা হাত মেলায়। এই কেনর উত্তর খোঁজার জন্য আন্তর্জাতিক সম্পর্কে মূলত দুটো বড় ধরনের চশমা বা লেন্স আছে, যা দিয়ে পুরো বিষয়টাকে দেখা হয়। চলুন সেই দুটো লেন্স দিয়েই বিশ্ব রাজনীতিকে একবার দেখার চেষ্টা করি। তো এই দুটো লেন্স বা দৃষ্টিভঙ্গি কি? একদিকে আছে বাস্তববাদ বা রিয়ালিজম। এই তত্ত্বের মূল কথা হল আন্তর্জাতিক জগৎটা একটা অরাজক জায়গা, এখানে কেউ কাউকে বিশ্বাস করে না। তাই টিকে থাকার জন্য প্রত্যেকটা রাষ্ট্র শুধু নিজের ক্ষমতা আর নিরাপত্তা বাড়ানোর কথাই ভাবে। এই যে আমরা দেখি বিভিন্ন দেশ তাদের মিলিটারি বাজেট বাড়াচ্ছে বা প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে, এগুলো সবই কিন্তু বাস্তববাদী চিন্তার প্রতিফলন। আর ঠিক এর বিপরীতে আছে উদারতাবাদ বা লিবারেলিজম। এরা বলে, না, বিশ্বটা শুধু ক্ষমতার লড়াইয়ের জায়গা না, রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে বাণিজ্য, চুক্তি আর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহযোগিতাও করতে পারে এবং এতে সবারই লাভ। যেমন জাতিসংঘ বা বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলো কিন্তু এই সহযোগিতার ধারণার উপরেই দাঁড়িয়ে আছে। এই যে আমরা উদারতাবাদের কথা বললাম, মানে সহযোগিতার কথা, এর একটা খুব ভালো বাস্তব উদাহরণ হল আঞ্চলিকতাবাদ। চলুন তাহলে দেখি এই সহযোগিতার ধারণাটা বাস্তবে কিভাবে কাজ করে, বিশেষ করে যখন একটা নির্দিষ্ট অঞ্চলের দেশগুলো একসাথে জোট বাঁধে। তো আঞ্চলিকতাবাদ জিনিসটা কি? খুব সহজ করে বললে, যখন একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার দেশগুলো, যেমন ধরুন দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে সার্ক বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মিলে আসিয়ান তৈরি করেছে, তারা কেন এটা করে নিজেদের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর জন্য। আর এই ধরনের জোটের এখন পর্যন্ত সবচেয়ে সফল উদাহরণ যদি দেখতে চান, তাহলে সেটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ। কিন্তু প্রশ্ন হলো, এই যে দেশগুলো একসাথে কাজ করা শুরু করে, এই সহযোগিতাটা ধীরে ধীরে গভীর হয় কিভাবে? এর পেছনে একটা খুব ইন্টারেস্টিং থিওরি আছে, নাম হলো কার্যকারিতাবাদ বা ফাংশনালিজম। এই থিওরিটা বলে কি, যে দেশগুলো যদি প্রথমে বড় বড় রাজনৈতিক বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে ছোটখাটো কম বিতর্কিত টেকনিক্যাল বিষয়, যেমন ধরুন বাণিজ্য বা পরিবহন, এগুলো নিয়ে একসাথে কাজ করা শুরু করে, তাহলে আস্তে আস্তে তাদের মধ্যে একটা বিশ্বাস বা আস্থা তৈরি হয়। আর এই আস্থায় পরে বড় রাজনৈতিক সহযোগিতার দরজা খুলে দেয়। আর এই যে আস্থা তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাই একটা স্পিল ওভার ইফেক্ট বা ছড়িয়ে পড়ার প্রভাব তৈরি করে। ব্যাপারটা অনেকটা এরকম। ধাপ 1-এ দেশগুলো প্রথমে ছোটখাটো টেকনিক্যাল বিষয়, যেমন ধরুন একটা মুশতারিকা নদী ব্যবস্থাপনার মতো কম ঝুঁকি কাজ দিয়ে শুরু করল। ধাপ 2-এ এই কাজটা সফলভাবে করতে পারলে তাদের মধ্যে আস্থা আর পারস্পরিক নির্ভরশীলতা বাড়ে। আর ধাপ 3-এ এই আস্থাটাই স্পিল ওভার করে, মানে ছড়িয়ে গিয়ে আরও বড় আর সংবেদনশীল রাজনৈতিক বিষয়ে সহযোগিতা করাকে সম্ভব করে তোলে, যেমন একটা কমন মুদ্রা চালু করা বা অভিন্ন নিরাপত্তা নীতি তৈরি করা। বিশ্বাস করুন, আজকে যে বিশাল ইউরোপিয়ান ইউনিয়ন, তার শুরুটা কিন্তু এভাবেই হয়েছিল, ছোট ছোট অর্থনৈতিক সহযোগিতা দিয়ে। বেশ, আমরা এতক্ষণ বাস্তববাদ আর উদারতাবাদের মতো বড় বড় তত্ত্ব নিয়ে কথা বললাম, যেগুলো দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। কিন্তু এমন একটা চিন্তাধারা আছে যা এই সব তত্ত্বের একেবারে গোড়া ধরে নাড়া দেয়, তাদের ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে। চলুন এবার সেই উত্তরাধুনিক বা পোস্টমডার্ন সমালোচনার দিকে নজর দেয়া যাক।
এই পোস্ট মডার্ন চিন্তাটা কোত্থেকে এলো সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। দেখুন, একটা সময় ছিল ঐতিহ্যবাহী সমাজ, যখন জীবন চলত মূলত ধর্মকে কেন্দ্র করে। এরপর এলো আধুনিক যুগ, সপ্তদশ শতাব্দী থেকে, যখন মানুষ বিজ্ঞানের ওপর আস্থা রাখতে শিখল আর বিশ্বাস করতে শুরু করল যে যুক্তি দিয়েই জগতের সব সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিকে এসে উত্তরাধুনিক যুগ এই ধারণাকেই চ্যালেঞ্জ করে বসল। তারা বলতে শুরু করল, আসলে কি কোনো একটা সার্বজনীন যুক্তি বা সত্য বলে কিছু আছে? উত্তরাধুনিকতাবাদের মূল কথাটা তাহলে কি? তাদের মূল বক্তব্য হল এই যে আমরা বাস্তববাদ বা উদারতাবাদের মতো বড় বড় তত্ত্ব বা গ্র্যান্ড থিওরি নিয়ে কথা বলছি, এগুলো আসলে বিশ্ব রাজনীতিকে বোঝার কোনো একমাত্র বা সার্বজনীন সত্যপথ দেখাতে পারে না। তাদের মতে এই তত্ত্বগুলো আসলে এক একটা দৃষ্টিকোণ বা গল্প ছাড়া আর কিছুই না, এমন কোনো মাস্টার কিনে যা দিয়ে বিশ্বের সব তালা খোলা যাবে। এই স্লাইডের উক্তিটা দেখুন, এটা পোস্ট মডার্ন চিন্তার একটা গভীর প্যারাডক্স বা ধাঁধাকে তুলে ধরে। তারা যুক্তি দিচ্ছে যে যুক্তি জিনিসটা সার্বজনীন বা ইউনিভার্সাল না, কিন্তু মজার ব্যাপার হলো এই কথাটা প্রমাণ করার জন্য তাদেরকেই কিন্তু যুক্তির সাহায্য নিতে হচ্ছে। তাহলে প্রশ্নটা হলো যে যুক্তি দিয়ে প্রমাণ করা হচ্ছে যে যুক্তি সার্বজনীন নয়, সেই যুক্তিটা নিজে কিভাবে সার্বজনীন হয়? এই প্রশ্নটা কিন্তু আমাদের চিন্তার একেবারে গোড়ায় গিয়ে আঘাত করে। তো আমাদের পুরো আলোচনার শেষে এসে আমরা একটা বড় প্রশ্নের সামনে দাঁড়ালাম। আজকের এই জটিল বিশ্বকে ব্যাখ্যা করার জন্য কোন চশমাটা সবচেয়ে কার্যকর? বাস্তববাদীদের দেখানো ক্ষমতার লড়াই, নাকি উদারতন্ত্রবাদীদের দেখানো সহযোগিতার সম্ভাবনা? অথবা পোস্ট মডার্ন চিন্তার মতো করে এই সব তত্ত্বের সীমাবদ্ধতাকেই আমরা বড় করে দেখব? বিপিএসসি পরীক্ষার জন্য যখন প্রস্তুতি নেবেন, তখন এই প্রশ্নগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করাটা কিন্তু আপনার উত্তরকে একটা ভিন্ন মাত্রা দেবে।